সুপ্রিয় ছাত্রছাত্রী, তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমরা, আমি একটা বিষয় বলে রাখি আগে থেকেই, প্রতিষ্ঠানে যখন স্বাভাবিক কার্যক্রম চলবে, অর্থাৎ তোমাদের ক্লাস শুরু হলে আমরা বর্তমান যে পাঠদানগুলো করছি, অর্থাৎ যেগুলো তোমরা ওয়েবসাইট থেকে পাচ্ছ অথবা আমাদের ক্লাসগুলো তোমরা হোয়াটসঅ্যাপ অথবা ইউটিউব যেখান থেকে সংগ্রহ করতেছ, পরবর্তীতে কিন্তু আমরা এই জাতীয় পড়াগুলো আর তেমন বিশেষ কিছু পড়ানোর সুযোগ থাকবে না। আমি ওই জন্য তোমাদেরকে বারবার বলছি, আমি ওই জন্য বোর্ডে লিখে দিচ্ছি এবং যে কয়টা ক্লাস করিয়েছি তোমরা গুরুত্ব সহকারে ক্লাসগুলো সিরিয়াল করে একদম পর্যায়ক্রমে একটার পর একটা পড়বে। হয়তো পরবর্তীতে আমরা এই জিনিসগুলো পড়ানোর সুযোগ পাবো না, কারণ অতি কম সময়ের মধ্যে আমাদের সিলেবাস সংক্ষেপ শেষ করতে হবে, এক নাম্বার। দ্বিতীয় কথা হচ্ছে যে হয়তো এগুলোর উপরে আমরা একটু রিভিশন দেব, কিন্তু পুরোপুরি একেবারে প্রথম থেকে যেভাবে পড়ানো সেভাবে আমি কিন্তু পড়িয়ে দিয়েছি। আমার আজকের এই ক্লাসটি সহ যদি ধরা হয়, পরিবেশ রসায়নের উপরে আমি 33টা ক্লাস দিয়েছি। দেখো, তোমরা স্বাভাবিকভাবে আমি পড়ালেও এই পরিবেশ রসায়নের উপরে 33টা ক্লাস দেওয়া সম্ভব হতো না, কিন্তু এখন আমি দিনে প্রায় বেশিরভাগ ক্ষেত্রে 2টা করে ক্লাস দিয়ে তোমাদেরকে আমি এটা অনেকটা কভার করে দিয়েছি। এখন তোমরা নিজেরা যদি এই ক্লাসগুলো না দেখো, এই ক্লাসগুলো বারবার মানে কয়েকবার করে রিভিউ না করো, তাহলে কিন্তু ক্ষতি তোমাদেরই হবে। আমি বলে দিচ্ছি, পরবর্তীতে নিজেরা যখন খারাপ করবে তখন প্রতিষ্ঠান কিংবা আমাদেরকে দোষারোপ করতে পারি না। তোমাদের বলে দিচ্ছি, আমি যেটা দেখছি, আমাদের এই ক্লাসগুলো তোমরা অত ভালো মতো দেখছো না, এটা কিন্তু তোমাদের ক্ষতির কারণ হবে। তো আমি আর একটু বলি ভালো করে, এখনো অনেক সুযোগ আছে। আমরা যা পড়িয়েছি, দিনে তুমি যদি এখানে 20-25 মিনিট, সর্বোচ্চ 28-29 মিনিট পর্যন্ত আছে ক্লাস, এগুলো একটা ক্লাসকে যদি তুমি 2-3বারও দেখো, তাহলে তোমার আধা ঘন্টা করে ধরলেও 1.5 ঘন্টা সময় যাবে। তো এর মধ্যে তুমি নিজে কিন্তু কভার করতে পারো। তো চাইলে এখন ক্লাসগুলো করতে পারো। আর তোমরা যদি এই যে তোমাদের এখানে নেটওয়ার্কের সমস্যা বা বিজ্ঞানের সমস্যা, এগুলো সমস্যা থাকে, তোমরা নিজেরা এগুলোর সমাধান করে নেবে, কারণ এখন কোনো উপায় নেই। এই পরিবর্তিত পরিস্থিতিতে তোমাদেরকে এভাবেই নিজের মতো করে তৈরি করে নিতে হবে। তো তোমাদেরকে আমি আর কথা বাড়ালাম না। আমি গত ক্লাস পর্যন্ত যা পড়িয়েছি সেগুলো পর্যন্ত ছিল মূলত এই পরিবেশ রসায়নের পড়া। তো পরিবেশ রসায়নের আর কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় রইল। তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই যে নাইট্রোজেন ফিক্সেশন একটা গুরুত্বপূর্ণ বিষয়। তারপর গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, আমি তোমাদের একটু বলে রাখি, নাইট্রোজেন ফিক্সেশনটা আমি এখানে পড়াই দিব। আর অন্য কয়েকটি বিষয় আছে, তোমরা একটু যদি সম্ভব হয় বই থেকে রিডিং করে নেবে, আর না হলে আমি যখন তোমরা স্বাভাবিক ক্লাসে আসবে তখন একটু দেখিয়ে দেবো। তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে অ্যাসিড রেইন, মানে অ্যাসিড বৃষ্টি। তোমরা এগুলো আমি পার্শ্ববর্তী এখানে দেখাচ্ছি, আর লিখে নিতে পারো। যেমন এটার পরে 2 নাম্বার আমি দিচ্ছি অ্যাসিড বৃষ্টি। অ্যাসিড বৃষ্টি আমরা এগুলো মূলত ব্যাখ্যামূলক পড়া। তো তোমরা যদি একটু গুরুত্ব সহকারে জিনিসগুলো দেখে নাও, একটু রিডিং করলে হবে। আর না হলে তোমরা আবার স্বাভাবিক ক্লাস আসলে তখন আবার একটু বলে দেবো। তারপরেও তোমাদের আমি বলছি এগুলো একটু দেখবে। প্রথমে অ্যাসিড রেইন, তারপর এরপর দেখতে হবে গ্রিন হাউস প্রভাব। গ্রিন হাউস প্রভাব, গ্রিন হাউস প্রভাব। তারপর 3 নম্বর হচ্ছে অ্যাসিড বৃষ্টি, গ্রিন হাউস প্রভাব। তারপরে আরো কয়েকটা জিনিস রয়েছে, আমি বলি। সিএফসি মানে ক্লোরোফ্লোরোকার্বন, সিএফসি
কিভাবে ওজোন স্তরের ক্ষতি করে। ওজোন স্তরের বা ওজোন স্তর বলি, ওজোন স্তর ক্ষয় করে একটা বিষয় আছে, 2, 3 এটা 4 হবে। তারপর যে গুরুত্বপূর্ণ জিনিস আছে আমি একটু করে তোমাদের বলে রাখছি। তারপর হচ্ছে তোমার, আমি তার পূর্বে দুইটা মতবাদ করে দিয়েছি অ্যাসিড ক্ষার সম্পর্কে। একটা ছিল তোমার এই ব্রাউনস্টেল লরের মতবাদ, আর একটা হচ্ছে লুইসের ইলেকট্রনীয় মতবাদ। এই দুইটা মতবাদ করিয়েছি। এগুলো এই দুইটা মতবাদে অত্যন্ত গুরুত্বপূর্ণ, দুইটা মতবাদ ভালো করে দেখবে। তারপর একটা ইম্পর্টেন্ট পড়া হচ্ছে সারফেস ওয়াটারের বিশুদ্ধতার মানদণ্ড। 4 নম্বর এখানে একটু 5 নম্বর এখানে একটু লেখো, সারফেস ওয়াটারের বিশুদ্ধতার মানদণ্ড। এগুলো কি কি? প্রথমেই পড়তে হবে এখানে দুইটা জিনিস অত্যন্ত গুরুত্বপূর্ণ, একটা সিওডি আর একটা হচ্ছে বিওডি। তার পূর্বে জানতে হবে ডিও। ডিওর সংজ্ঞাটা পড়ে নেবে, সিওডি আর বিওডি। তারপর যদি সম্ভব হয় একটু আর্সেনিক কন্টামিনেশন পড়বে, আর না পড়লে কোনো সমস্যা নেই। তবে এই যে আমি হেডিংগুলো দিলাম, এইটা আমি নাইট্রোজেন ফিক্সেশন নিয়ে একটু পড়িয়ে দিচ্ছি আজকে। নাইট্রোজেন ফিক্সেশনের বাইরে গ্রিন হাউস প্রভাব আগে পড়বে, সিএফসি পড়বে, তারপর পড়বে অ্যাসিড বৃষ্টি। এই তিনটা পড়ার পর পড়বে সারফেস ওয়াটারের বিশুদ্ধতার মানদণ্ড, বিওডি এবং সিওডি। আচ্ছা, তো আমি তোমাদেরকে আজকের পরবর্তী ক্লাসে, আজকের ক্লাস শেষ করার পর আমি তোমাদেরকে দ্বিতীয় পত্রের 4র্থ অধ্যায়, মানে মূলত এটা হচ্ছে তোমার ইলেকট্রোকেমিস্ট্রি, এটা আমি ইলেকট্রোকেমিস্ট্রি শুরু করব। তো আমি আজকে একটু তোমাদের এই বিষয়গুলোর উপর একটা ধারণা দিই। প্রথমেই দেখো নাইট্রোজেন ফিক্সেশন। আসলে নাইট্রোজেন ফিক্সেশন এটা কি? নাইট্রোজেন ফিক্সেশন হচ্ছে, আমি সংখ্যাটা লিখিয়ে রেখেছি এখানে, দেখো বায়ুস্থ নাইট্রোজেন গ্যাসকে নাইট্রোজেন যৌগে পরিণত করে, দেখো নাইট্রোজেন যৌগে পরিণত করে এবং ব্যবহার উপযোগী, নাইট্রোজেন যৌগে পরিণত এবং ব্যবহার উপযোগী করে আবদ্ধ রাখার প্রক্রিয়া। অর্থাৎ বায়ুস্থ নাইট্রোজেনকে নাইট্রোজেন যৌগে পরিণত করা এবং ব্যবহার উপযোগী করে আবদ্ধ রাখার প্রক্রিয়াকে বলা হবে নাইট্রোজেন ফিক্সেশন। তো প্রিয় ছাত্রছাত্রী, আমি লিখিয়ে দিয়েছি, তোমরা এখানে পাবে বায়ুস্থ নাইট্রোজেন গ্যাসকে নাইট্রোজেন যৌগে পরিণত এবং ব্যবহার উপযোগী করে আবদ্ধ রাখার প্রক্রিয়াকে বলা হয় নাইট্রোজেন ফিক্সেশন। এরপর নাইট্রোজেন, তাহলে আমরা নাইট্রোজেনকে কিভাবে ফিক্সেশন করব? এইটা নাইট্রোজেনকে ফিক্সেশন করার দুটি প্রক্রিয়া আছে। একটি হচ্ছে প্রাকৃতিক প্রক্রিয়ায় মাটিতে নাইট্রোজেন ফিক্সেশন, 2 নম্বর হচ্ছে বাণিজ্যিক প্রক্রিয়ায় নাইট্রোজেন সংবদ্ধকরণ বা ফিক্সেশন। দেখো প্রথম প্রক্রিয়াটি আমি বইতে একটু এখানে লিখে রাখছি, দেখো একটু করে, এখানে 3-4টা বিক্রিয়া লিখেছি। এই জিনিসগুলো কঠিন কিছু না, তবুও একটু করে বলছি। দেখো প্রথমে বায়ু, এখানে দেখো আকাশে যখন বিদ্যুৎ চমকায়, একটু বলি, আকাশে যখন বিদ্যুৎ চমকায় তখন প্রায় 3000 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, মানে আকাশে বিদ্যুৎ ক্ষরণের ফলে, মানে যখন ঝড় উঠে, আকাশে যখন ঝড় উঠে তখন দেখবা বিদ্যুৎ ক্ষরণের সময় প্রায় 3000 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় বায়ুর নাইট্রোজেন অক্সিজেন বিক্রিয়া করে নাইট্রিক অ্যাসিডে পরিণত হয়। এই যৌগটার নাম নাইট্রিক অ্যাসিড। নাইট্রিক অক্সাইড।
নাইট্রিক অক্সাইড। নাইট্রাস অক্সাইড হচ্ছে N2O, যেটাকে আমরা লাফিং গ্যাস বলি। এটা নাইট্রাস অক্সাইড না, এটা হচ্ছে নাইট্রিক অক্সাইড, অর্থাৎ এখানে নাইট্রোজেন। এবার এই নাইট্রিক অক্সাইড আরও কয়েকটি প্রক্রিয়া হতে পারে। দেখো আমি একটু করে বলি। উচ্চতাপ দহন, ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট, যানবাহন ইঞ্জিনে, তারপর হচ্ছে প্লেন ইঞ্জিনের জ্বালানি দহন ও বিদ্যুৎ ক্ষরণে সৃষ্ট তাপমাত্রায় বায়ুতে অ্যানোগ্যাস উৎপন্ন হয়। এটা ছাড়াও মানে আকাশে বিদ্যুৎ ক্ষরণের মাধ্যমে যে অ্যানোগ্যাস উৎপন্ন, এটা ছাড়াও মানে তোমার ইয়েতে ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্টে, তারপর হচ্ছে যানবাহনের ইঞ্জিনে, তারপর প্লেন ইঞ্জিনে বিদ্যুৎ ক্ষরণের ফলে কি হয়, এই যে অ্যানোগ্যাস উৎপন্ন হয়। অ্যানোগ্যাস যেমন আমি বলি, কোনো কিছু স্পার্ক হলে দেখবা, বৈদ্যুতিক কোনো স্পার্ক হলে সেখানেই যে গ্যাসটা একটা মানে একটা বিক্ষুরে একটা গন্ধ লাগে, এই গ্যাসটা প্রকৃতপক্ষে অ্যানোগ্যাস। পরে এখন বলি, ওই অ্যানোগ্যাস কি করবে, 50 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় অধিক অক্সিজেনের সাথে বিক্রিয়া করে। কথাগুলো তোমরা বারবার রিভিউ করে নেবে। আমি বলছি এখানে মানে অ্যানোগ্যাস শুধু মানে বায়ুর যে নাইট্রোজেন সেটি অক্সিজেনের সাথে বিক্রিয়া করে বিদ্যুৎ ক্ষরণের ফলে শুধু এখানে নাইট্রিক অক্সাইড উৎপন্ন হওয়ার কথা নেই। এখানে পাওয়ার প্ল্যান্টে হতে পারে, গাড়ির ইঞ্জিন যখন মানে তোমার ফুয়েল দহন হয় তখন সেক্ষেত্রে অ্যানোগ্যাস সৃষ্টি হতে পারে। তারপর কোনো বিদ্যুৎ ক্ষরণ হলে, যেখানে স্পার্ক হলে বা এই জাতীয় এই যে প্লেন ইঞ্জিনে জ্বালানি দহনে ও বিদ্যুৎ ক্ষরণের ফলে অ্যানোগ্যাস উৎপন্ন হয়। এই অ্যানোগ্যাস উৎপন্ন হওয়ার পর, অ্যানোগ্যাসটা একটু বলে রাখি, অ্যানো মানে নাইট্রিক অক্সাইড এবং নাইট্রাস অক্সাইড, এরা দুটি অক্সাইড হচ্ছে নিরপেক্ষ অক্সাইড। তো এই নিরপেক্ষ অক্সাইডটি বায়ুতে 50 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় অতিরিক্ত অক্সিজেনের সাথে বিক্রিয়া করে। এটি কিন্তু অম্লধর্মী নাইট্রোজেন ডাইঅক্সাইড বা এটাকে নাইট্রোজেন পারঅক্সাইডও বলা হয়। এই নাইট্রোজেন পারঅক্সাইড বা নাইট্রোজেন ডাইঅক্সাইড বলতে পারি, এটাকে আমরা নাইট্রোজেন ডাইঅক্সাইড বলতে পারি। নাইট্রোজেন ডাইঅক্সাইড, এই নাইট্রোজেন ডাইঅক্সাইড বলতে পারি। নাইট্রোজেন ডাইঅক্সাইড উৎপন্ন হয়। এবার দেখো উৎপন্ন নাইট্রোজেন, এবার বলি কি হয় এখানে। আকাশে যখন বিদ্যুৎ চমকাবে, ঠিক বিদ্যুৎ চমকানোর পর মুহূর্তেই কি হয়, বৃষ্টিপাত হয় স্বাভাবিক। আকাশ থেকে যখন বৃষ্টি ঝরবে তখন দেখো এই অ্যানোগ্যাস বায়ুর অতিরিক্ত অক্সিজেন এবং বৃষ্টির পানির সাথে মিশে নাইট্রিক অ্যাসিড গঠন করে। এই অ্যাসিড বৃষ্টি তৈরির এটাও একটা প্রক্রিয়া। তো যাই হোক, এটা অ্যাসিড বৃষ্টির সময় যদি সুযোগ হয় আমরা পরবর্তীতে পাবো। তো এই নাইট্রিক অ্যাসিড গঠিত হলো। এবার নাইট্রিক অ্যাসিড যখন ভূপৃষ্ঠে পড়বে, এই ভূপৃষ্ঠের মাটির ক্ষারীয় উপাদান, এই মাটির ক্যালসিয়াম অক্সাইড, এই মাটির ক্ষারীয় উপাদান ক্যালসিয়াম অক্সাইড নাইট্রিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে ক্যালসিয়াম নাইট্রেটে পরিণত হবে। এটা ক্যালসিয়াম নাইট্রেট। এখন একটা কথা বলে রাখি আমি, এই ক্যালসিয়াম নাইট্রেট কি করবে, উদ্ভিদ মূলরম দ্বারা শোষণ করে। আচ্ছা, আমার কাজ কিন্তু এখানেই শেষ। যদি নাইট্রোজেন ফিক্সেশন কি বলি, এই দেখো ওই সেই বায়ুর নাইট্রোজেন এখন ক্যালসিয়াম নাইট্রেট হিসেবে কোথায়, উদ্ভিদে ক্যালসিয়াম নাইট্রেট হিসেবে মাটিতে সংরক্ষিত থাকবে। তারপরে এটা ব্যবহার কি হচ্ছে, অর্থাৎ এই ক্যালসিয়াম নাইট্রেট তৈরি হওয়ার পর সেটি এই উদ্ভিদ মূলরম দ্বারা শোষণ করবে। উদ্ভিদ মূলরম দ্বারা ক্যালসিয়াম নাইট্রেট শোষণ করে সেটি তার শরীরের মধ্যে কিসে রূপান্তরিত হবে, তার শরীরের মধ্যে প্রোটিনে রূপান্তরিত হবে। মানে বিভিন্ন প্রক্রিয়া, আরও কিছু রাসায়নিক প্রক্রিয়া আছে, বিভিন্ন প্রক্রিয়ায় এই ক্যালসিয়াম নাইট্রেটটা মূলত উদ্ভিদ মূলরম দ্বারা শোষণ করে তাতে এটা প্রোটিনে রূপান্তরিত হয়। বিশেষ করে শিম জাতীয় উদ্ভিদ, সিম্বায়োটিক উদ্ভিদ, মানে এরা শিম জাতীয় উদ্ভিদগুলো, এই যে শিম, তারপরে মটর, সবুজ অ্যালগি, অর্থাৎ লিগুমিনাস জাতীয় উদ্ভিদের শিকড়ে গুটিতে সিম্বায়োটিক জীবাণু বায়ুর নাইট্রোজেন শোষণ করে। যাই হোক, এই তোমার
উদ্ভিদ তাহলে তখন এই ক্যালসিয়াম নাইট্রেট শোষণ করবে, শোষণ করে তার ইয়েতে মানে তার মধ্যে এটা প্রোটিনে রূপান্তরিত হয়। এই যে এবার আমরা বলি আমাদের দেশে যে উদ্ভিজ্জ ডাল, মসুরের ডাল, মসুরের ডাল হচ্ছে অত্যন্ত প্রোটিন জাতীয় একটি খাদ্য। মানে ডালের মধ্যে সবচেয়ে বেশি প্রোটিন মসুরের ডালে থাকে। আর এই মসুর ডালের প্রোটিন আসে মূলত বাতাসের, এই জন্য এটাকে বলে মানে উদ্ভিদে কিরূপে প্রোটিন সংশ্লেষিত হয়। যদি প্রশ্ন আসে উদ্ভিদে কিরূপে প্রোটিন সংশ্লেষিত হয়, এটাও 18 ভর্তিতে 19 ভর্তিতে তোমার বইট বৃত্তি পরীক্ষা এই জিনিসটা আসছিল, অর্থাৎ উদ্ভিদে কিরূপে প্রোটিন সংশ্লেষিত হয়। তো এখন এটা আবার এমনি এলজিএল পরীক্ষার প্রশ্ন আসতে পারে। আবার এই জিনিসটা আমি তোমাদের একটু করে বলে রাখি, আচ্ছা না এটা না, তো এটা আমরা একটু গুরুত্ব সহকারে পড়বো। এখান থেকে আসবে কি ক্যালসিয়াম নাইট্রেট। এই ক্যালসিয়াম নাইট্রেট উদ্ভিদ মূলকণ দ্বারা শোষণ করে এই ক্যালসিয়াম নাইট্রেটটা কিসে রূপান্তরিত হবে? ক্যালসিয়াম নাইট্রেটই মূলত প্রোটিনে সংশ্লেষিত হবে। তাহলে আমরা দেখো প্রাকৃতিক প্রক্রিয়ায় মাটিতে নাইট্রোজেন ফিক্সেশন, এই মাটিতে ক্যালসিয়াম নাইট্রেট সার হিসেবে থাকবে, এই সার উদ্ভিদ শোষণ করবে। আমাদের যদি নাইট্রোজেন ফিক্সেশন আসে ক্যালসিয়াম নাইট্রেট মাটিতে ক্যালসিয়াম নাইট্রেট সার হিসেবে থাকবে। এই যে আমরা বলি মানে এই যে প্রাকৃতিক বাংলাদেশের যেদিকে থাকাও তুমি চোখ খুলে থাকালেই দেখা যাবে সবুজের সমারোহ। এই সবুজের সমারোহ কোত্থেকে আসলো? আমরা তো জানি যে নাইট্রোজেন সার উদ্ভিদ রাজিকে কি করে সবুজ করে। আর এই যে এত জায়গায় কেউ কি নাইট্রোজেন সার ছিটাতে গিয়েছে? এটা সম্ভব না। এগুলো কোত্থেকে আসলো? এই আকাশে যখন বিদ্যুৎ চমকাবে এই প্রক্রিয়ায়, মূলত এখানে যে প্রক্রিয়াটা লিখলাম আমরা, এই প্রক্রিয়ায় তোমার মাটিতে ক্যালসিয়াম নাইট্রেট সার সৃষ্টি হয়। এই ক্যালসিয়াম নাইট্রেট সার যখন উদ্ভিদ মূলকণ দ্বারা শোষণ করে তখন উদ্ভিদের পাতা সবুজ হয় এবং উদ্ভিদের দেহে বৃদ্ধি ঘটে। তো এই এবার এভাবে উদ্ভিদে তোমার কি হয়? প্রোটিন সংশ্লেষিত হয়। সিম্বায়োটিক জাতীয় উদ্ভিদ যেমন মসুরের ডাল জাতীয় উদ্ভিদ, এগুলোতে এই তোমার উদ্ভিজ্জ প্রোটিন এই ক্যালসিয়াম নাইট্রেট শোষণ করার পরে সেটা উদ্ভিজ্জ প্রোটিনে রূপান্তরিত হয়। তাহলে প্রশ্নটা যদি এ ধরনের হয় যে প্রাকৃতিক কি বলে নাইট্রোজেন উদ্ভিদই কি রূপে প্রোটিন সংশ্লেষিত হয়, এই লাইনটা লেখার পর শুধু একটা লাইন আমরা লিখবো। এই বিক্রিয়া লেখার পর বলতে হবে উদ্ভিদ মূলকণ দ্বারা ক্যালসিয়াম নাইট্রেট সার হিসেবে ক্যালসিয়াম নাইট্রেট শোষণ করবে, আর সেই ক্যালসিয়াম নাইট্রেট উদ্ভিদে প্রোটিনে রূপান্তরিত হবে। এই কথা বলে দিলে এখানে চলবে, কারণ পরবর্তীতে কিভাবে প্রোটিন রূপান্তরিত হয় সেটা এই পর্যায়ে নেই। উচ্চ মাধ্যমিক পর্যায়ে এটা আরও পরবর্তী পর্যায়ে তোমাদের করতে হবে। এখানে শুধু কথাটি বলে দিলেই চলবে। তো আমরা তাহলে উদ্ভিদে কিভাবে প্রোটিন সংশ্লেষিত হয় তাহলে আমরা একটা প্রশ্ন হিসেবে লিখি এখানে। এটা প্রশ্ন হতে পারে উদ্ভিদে কি রূপে প্রোটিন সংশ্লেষিত হয়। এই প্রশ্নটি করবে এইটুকু। এইখানে যা লিখলাম এই 4টা রিয়াকশন আর একটু বক্তব্য ব্যাখ্যা লিখতে হবে, সাথে আমি বলেছি। এরপর দেখো আরেকটা জিনিস, মানে নাইট্রোজেন ফিক্সেশন আরেকটি প্রক্রিয়া হচ্ছে বাণিজ্যিক প্রক্রিয়া নাইট্রোজেন সংবদ্ধকরণ। সংবদ্ধকরণ মানে নাইট্রোজেন ফিক্সেশন। তো এখানে কি হয়? যাই হোক, এরপর দ্বিতীয় প্রক্রিয়াটি দেখো বলছে বাণিজ্যিক প্রক্রিয়ায় নাইট্রোজেন সংবদ্ধকরণ। এটা কিরকম? এটা আসলে আমরা বলি এটা বহু পুরাতন একটা পড়া। আমরা তোমাদের বলে দিই, অসওয়াল্ডের হ্যাবার পদ্ধতিতে এই অ্যামোনিয়া উৎপাদন, হ্যাবার পদ্ধতিতে প্রথম অ্যামোনিয়া উৎপাদন করে তা থেকে নাইট্রিক অ্যাসিড উৎপাদন করা যায়। দেখো আমরা বলি এই
হেবার পদ্ধতিতে প্রথম নাইট্রোজেন হেবার পদ্ধতিতে NH3 উৎপাদন, এটা বাণিজ্যিক প্রক্রিয়া, কিন্তু বাণিজ্যিক প্রক্রিয়ার মধ্যে হেবার পদ্ধতিতে অ্যামোনিয়া উৎপাদন। এই অ্যামোনিয়া উৎপাদন করতে কি প্রয়োজন হবে দেখো, 500 ডিগ্রি সেন্টিগ্রেড নাইট্রোজেন গ্যাস, হাইড্রোজেন, এটা বহু পুরাতন করা। 500 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, 200 অ্যাটমসফিয়ার চাপে, একটু খেয়াল করবে, 500 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা 200 অ্যাটমসফিয়ার চাপে আয়রন এবং অ্যালুমিনিয়াম অক্সাইড, এই যে আয়রন প্রভাবক আর অ্যালুমিনিয়াম অক্সাইড হচ্ছে প্রভাবক সহায়ক, প্রভাবক সহায়ক রূপে অ্যালুমিনিয়াম, আয়রন এবং অ্যালুমিনিয়াম অক্সাইড থাকবে। এখন এই নাইট্রোজেন ও হাইড্রোজেনের প্রত্যক্ষ সংযোগে হেবার পদ্ধতিতে কি হবে, অ্যামোনিয়া উৎপন্ন হবে, NH3 গ্যাস, এখানে 2 3 2 6, এখানে একটা 3 হবে, এই অ্যামোনিয়া উৎপন্ন হবে। আবার দেখো আমি বলি, এখানে এটা কিন্তু বায়ুর নাইট্রোজেন, বাতাসের নাইট্রোজেন, অর্থাৎ বাতাসের নাইট্রোজেন এটা বিভিন্নভাবে সংগ্রহ করা হবে। যাই হোক, আমরা কীভাবে সংগ্রহ করা হবে প্রক্রিয়া না যাই, বায়ুস্থ নাইট্রোজেন গ্যাসকে এটা নাইট্রোজেন যৌগে পরিণত করলাম। দেখো এই যে নাইট্রোজেন গ্যাস হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে নাইট্রোজেন যৌগে অ্যামোনিয়াতে রূপান্তরিত হলো। এবার এই অ্যামোনিয়া থেকে, আমি আর ওই প্রক্রিয়ায় যাচ্ছি না, এই অ্যামোনিয়া থেকে অসরল পদ্ধতিতে নাইট্রিক অ্যাসিড উৎপাদন। তাহলে অসওয়াল্ড পদ্ধতিতে NH3 হতে NH3 উৎপাদন। তাহলে দেখো, এটা গুরুত্বপূর্ণ কথা কিন্তু, অসওয়াল্ড পদ্ধতিতে নাইট্রিক অ্যাসিড উৎপাদন, এটা কিন্তু মানে উৎপাদন করে নাইট্রিক অ্যাসিড উৎপাদন করে যে আমরা আমরা ব্যবহার উপযোগী করছি, নাইট্রিক অ্যাসিড তো বিভিন্ন শিল্পে বিভিন্ন জায়গায় প্রয়োজন হয়, এটা কিন্তু কোথাকার, এটা বাতাসের নাইট্রোজেন থেকে সংগ্রহ করা হয়েছে মূলত। এই নাইট্রোজেনকে এখানে নাইট্রিক অ্যাসিডের মধ্যে কি করা হয়েছে, নাইট্রোজেনকে এখানে নাইট্রোজেনকে নাইট্রিক অ্যাসিডে সংবদ্ধ করে রাখা হয়েছে। এক্ষেত্রে তোমার এটা বাণিজ্যিক প্রক্রিয়ায় নাইট্রোজেন সংবদ্ধ করলাম। তো আমি এখানে বিক্রিয়াটা লিখে দিই একটু করে। প্রথমে অ্যামোনিয়া, বাই অক্সিজেন, এখানে 400 ডিগ্রি 900 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা প্লাটিনাম প্রভাবক, 900 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা 4 NO টেস্ট প্লাস পানি হবে, একটু সমতা বিধান করলে দেখা যাবে 6 4 6 4 অক্সিজেন লাগবে 6 10 5। এবার এখানে উৎপন্ন NO বায়ুর অক্সিজেন দ্বারা অধিকতর জারতে হবে, NO অধিকতর জারিত হয়ে NO2 হবে, NO2 গ্যাস। সেই NO2 এই যে পরে আমরা সমতা বিধান করব, এই বিক্রিয়াটি এখানে লিখছি আমরা, NO2 বাই অক্সিজেন এবং আরও পানি, বায়ুর অক্সিজেন এবং অতিরিক্ত পানির সাথে বিক্রিয়া করে এই নাইট্রিক অ্যাসিড গঠন করে NH3 লিপিড পদার্থ। তো এখানে একটা সমতা আছে, এখানে 4 থাকার কারণে এখানে 4 হবে
এখানে 8, এখানে 4, তাহলে 4 গেল 4 8, এখানে একটা 2 হবে। এবার 4n2 এখানে হবে, 4n2 হওয়ার কারণে নাইট্রিক অ্যাসিড 4 হবে। হ্যাঁ, তাহলে এখানে একটু দেখো, এখন হাইড্রোজেন হচ্ছে 4, তাহলে এখানে 2 লাগবে, আর অক্সিজেন 3 4 12, 8 10 2 12 হয়ে গেছে। তো তাহলে বায়ুর অক্সিজেন একটু করে বলি, সরি, বায়ুর নাইট্রোজেন প্রথম হাইড্রোজেনের সাথে যুক্ত হয়ে হেবার পদ্ধতিতে মানে অ্যামোনিয়া উৎপন্ন হলো। সেই অ্যামোনিয়াকে আবার অসওয়াল পদ্ধতিতে এই অ্যামোনিয়া থেকে এই 3টি ধাপে নাইট্রিক অ্যাসিড উৎপাদন করা হলো। তাহলে এই নাইট্রিক অ্যাসিডের মধ্যে এখন কি, নাইট্রিক অ্যাসিডের মধ্যে ওই বায়ুর নাইট্রোজেন কীভাবে আছে, ফিক্স হয়ে আছে, অর্থাৎ সংবদ্ধ, এই যে সংবদ্ধ হয়ে আছে। তাই এটা হচ্ছে একটা বাণিজ্যিক প্রক্রিয়ায় নাইট্রোজেন সংবদ্ধ করা। তো যাই হোক, আমরা দ্বিতীয় প্রক্রিয়াটি আমাদের রাসায়নিক বিক্রিয়া হিসেবে তোমরা আরও অন্যান্য জায়গায় পড়বে, কিন্তু অতীব গুরুত্বপূর্ণ পড়া হচ্ছে প্রথম প্রক্রিয়ায় নাইট্রোজেন সংবদ্ধ করা। তাহলে আমাদের যদি প্রাকৃতিক প্রক্রিয়ায় নাইট্রোজেন সংবদ্ধকরণ বা উদ্ভিদিক রূপে প্রোটিন সংশ্লেষিত হয়, এ ধরনের কিছু আসে, তাহলে প্রথমটা আর দ্বিতীয় প্রক্রিয়াটি হচ্ছে যদি বলে বাণিজ্যিক প্রক্রিয়ায় নাইট্রোজেন সংবদ্ধকরণ বা বাতাসের নাইট্রোজেন কি রূপে নাইট্রিক অ্যাসিডের মানে সংবদ্ধন হয়ে থাকে, বা নাইট্রিক অ্যাসিডে আবদ্ধ থাকে। বাতাসের নাইট্রোজেন কীভাবে নাইট্রিক অ্যাসিডে আবদ্ধ থাকে, যদি সেরকম প্রশ্ন হয় তখন আমাদেরকে এই দুটো পদ্ধতিতে এই প্রক্রিয়াটা লিখতে হবে। হেবার পদ্ধতিতে অ্যামোনিয়া উৎপাদন, আর সেই অ্যামোনিয়া থেকে আবার কীভাবে নাইট্রিক অ্যাসিড আসে, এই জিনিসটা লিখতে হবে। তো প্রিয় ছাত্রছাত্রী, আসলে এটা একটু ব্যাখ্যামূলক জিনিস, তবে সাথে কিন্তু রাসায়নিক বিক্রিয়া আছে, খেয়াল করতে হবে। তো রাসায়নিক বিক্রিয়া সহ জিনিসটা আমি যাই বললাম, এটা 2-3 বার রিভিউ করে দেখবা। আশা করি দেখলে এই ধরনের প্রশ্ন উত্তর করতে তোমাদের কোনো সমস্যা হবে না। তো যাই হোক, তাহলে এখানে প্রথম প্রক্রিয়ার প্রাকৃতিক প্রক্রিয়ায় মাটিতে নাইট্রোজেন ফিক্সেশন, এটার প্রশ্ন হতে পারে একটা, অর্থাৎ উদ্ভিদে কিরূপে প্রোটিন সংশ্লেষিত হয়। তোমরা একটু লিখে রাখতে পারো, উদ্ভিদে কিরূপে প্রোটিন সংশ্লেষিত হয়। আর দ্বিতীয় পদ্ধতির প্রশ্নটা যদি আসে, সেটা সৃজনশীল প্রশ্ন বিভিন্নভাবে আসবে, কিন্তু ওই প্রক্রিয়াটা উচ্চতর দক্ষতা বা প্রয়োগ এক জায়গায় থাকবে। দেখবা বাণিজ্যিক প্রক্রিয়াটা যদি বলে যে বায়ুর নাইট্রোজেন কিরূপে নাইট্রিক অ্যাসিডে এই যে সংবদ্ধ হয়ে থাকে, বাতাসের নাইট্রোজেন কিভাবে নাইট্রিক অ্যাসিডে সংবদ্ধ হয়ে থাকে, তখন তোমাকে প্রথম হেবার পদ্ধতিতে অ্যামোনিয়া বানাতে হবে, আবার লঘুকরণ পদ্ধতি বা অসওয়াল পদ্ধতিতে নাইট্রিক অ্যাসিড তৈরি করে দেখাতে হবে। তো প্রিয় ছাত্রছাত্রী, তোমাদেরকে আমি আসলে এই জিনিসটার পরে তোমরা এই কয়টা বিষয় নিয়ে একটু করে রাখবে, যদি ভালো লাগে তোমরা পড়বা, না লাগলে পরবর্তীতে আমরা পড়ে দেখাবো। এই কয়টা জিনিস এই চ্যাপ্টারের অবশিষ্ট আছে, আর না হলে মোটামুটি চ্যাপ্টারের শেষ। আমি এখানে আজকে চ্যাপ্টার শেষ করলাম। তবে অ্যাসিড বৃষ্টি পড়বে, আবার বলি, গ্রিন হাউস প্রভাব পড়তে হবে, সিএফসি কীভাবে ওজন স্তর ক্ষয় করে এটা পড়তে হবে, আর সারফেস ওয়াটারের বিশুদ্ধতার মানদণ্ড ডিও, সিওডি, বিওডি, এগুলির সংজ্ঞা। আর বিওডি এবং সিওডি অপেক্ষা বেশি কেন, এই জাতীয় ছোটোখাটো দিকটা বেশি আছে, যদি পারো একটু পড়ে নেবে। তো আমি আর এই অধ্যায়ের উপরে আশা করি যদি হয় তোমাদেরকে করার পরে, অর্থাৎ তোমরা যখন আবার নতুন করে ক্লাস করতে আসবে তখনই আর একটু রিভিশন দেবো। কিন্তু বলে দিচ্ছি, আমি এগুলো পড়ানোর আর সুযোগ পাবো না, গুরুত্ব সহকারে পড়ো। তো সবাই সুস্থ থাকো, পারিবারিকভাবে সবাই ভালো থাকো, এই আশাবাদ ব্যক্ত করছি। আগামীতে দেখা হবে। আমি আগামীতে দ্বিতীয় পত্রের 4র্থ অধ্যায় নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব। তো এই বলেই আমি আজকে তোমাদের ক্লাস শেষ করলাম। সবাইকে অসংখ্য ধন্যবাদ।